কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাই আমার শিকড়, আমি সাহিত্যের টিচার। এখান থেকে আমি যে জিনিসটা পাবো সেটা আর আমি অন্য কোনো জায়গায় পাবো না। আমি সাহিত্যের টিচার হিসেবে সাহিত্যের উপরে দু একটা কথা বলতে পারার সৌভাগ্য নিয়ে এখানে এসেছি। জীবনানন্দ দাশ বলেছিলেন যে আমি আমার কবিতায় 75% বক্তব্যকে স্পষ্ট করি আর 25% বক্তব্য রহস্যময় করে রেখে দিই। কারণ আমার কবিতা 100 ভাগই যদি মানুষ বুঝে ফেলে তাহলে ওই কবিতা নিয়ে মস্তিষ্কে আর নাড়াচাড়া করবে না। আমি 75% বলে দেবো, আর এই 25% না বলা বক্তব্য যাতে উদ্ধার করেন সেই জন্য আমি চেষ্টা করব, তাতে পাঠকের মস্তিষ্ক সচল থাকে। অলস পাঠক তৈরি করার দায়িত্ব আমার নয়। জীবনানন্দ দাশ এ কথা বলেছিলেন। তার একটা বিখ্যাত কবিতা আছে, হাই চিল। হাই চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। এই যে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ঘুচে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। আমাদের একজন বিখ্যাত ছোট গল্পকার আছে, বিশ্ব সাহিত্যে অপ্রতিদ্বন্দ্বী ছোট্ট গল্পকার বলা হয়, ফরাসি ছোট্ট গল্পকার, নাম হচ্ছে মুফাসা। নামটা অনেক বড়, হেনরি রেনরি গিওদা মুফাসা। তো এই বড় নামের যিনি অধিকারী, তিনি একটা ছোট গল্পের একটা লাইন লিখেছিলেন, নো ম্যান শুড রিড হিজ ওল্ড লেটার। কোনো মানুষেরই উচিত না তার পুরনো চিঠিপত্র পড়া। জীবনানন্দ দাশ 1954 সালে যখন ভয়াবহ ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন, তখন হিন্দু ধর্ম অনুসারে তার বিছানা টিছানা সবই তার সব যাত্রায় চলে যায়। তো তখন তার শোবার বিছানা যখন তোলা হলো, দেখা গেল যে তার বিছানার নিচে অনেক কবিতা, 300-র উপরে কবিতা। তিনি সেই কবিতাগুলো লিখতেন, শব্দ কাটতেন, আবার লিখতেন, আবার শব্দ কাটতেন। কবি বন্ধুরা এসে যদি দেখে বলে তুমি এত শব্দ কাটাকাটি করো কেন, সেই জন্য তিনি এই লজ্জার হাতে নিজেকে পরিত্রাণের জন্য কবিতাগুলো লুকিয়ে রেখেছিলেন। সেখান থেকেই 62টা কবিতা কবিরা একত্রিত করে তার মৃত্যুর পর 1957 সালে প্রকাশিত হয়েছিল তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা। অতএব জীবনানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দুর্গেশ নন্দী উপন্যাসটি, তার কপালকুণ্ডল উপন্যাসটি, তার জীবদ্দশায় 12-13 বার সংস্করণ করেছেন। উনি একজন স্বভাব কবি এই জন্য যে মনের আনন্দে তিনি লেখেন এবং কিছুটা অন্তর্মুখী, প্রচার বিমুখ। উনি উপজাতিদের জন্য একটা স্বতন্ত্র বর্ণমালা লিখেছিলেন এবং প্রাণের টানে তিনি চলে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের কাছে, যে আমি বাংলাদেশের যে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা স্বতন্ত্র অক্ষর আমি তৈরি করেছি, আপনারা যদি স্বীকৃতি দিতে চান তাহলে আমার এটা গ্রহণ করেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ওনারা অত্যন্ত ব্যস্ত মানুষ, আর উনি সহজ সরল মানুষ, উনি ওই ব্যস্ততার সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে পারেননি। আমার ওখানে বাংলা বিভাগে মাঝে মাঝে যেতেন, আমি ওনাকে উৎসাহ দিতাম, পরামর্শ দিতাম। এছাড়া আমার আর অন্য কিছু করার ছিল না, কারণ আমি একাডেমিকলি এমন কোনো সাথে জড়িত না যাকে ওনাকে আমি উপকার করতে পারি। তো ওনার এই মহাজাগতিক রহস্য কাব্যগ্রন্থটি 69টা কবিতা তিনি রচনা করেছেন এবং তিনি এই মহাজাগতিক রহস্য এই কাব্যগ্রন্থের শেষে বলেছেন সত্য ন্যায়ের নির্দেশিকা। আমি প্রথমত বলি, হাবিবুর রহমান ভাই, আপনি যখন কবিতা লিখবেন তখন কবিতা রচনার কাব্যগ্রন্থ নির্দেশিত, আপনি এতটা ব্যাখ্যা দেবার দরকার নেই। এত ব্যাখ্যা, সত্য ন্যায়ের নির্দেশিকা কি আপনার কবিতা পড়ার পরেই যারা পাঠক তারা বুঝে নেবে। তো আমরা আজকের এই পহেলা বৈশাখে আপনার মহাজাগতিক রহস্য, বাংলা কবিতা যে অনেক দূর এগিয়ে গেছে, বাংলা কবিতা এখন জগৎ এবং জীবনের রহস্য উন্মোচনের চেষ্টা করছে। শুধুমাত্র ক্ষুদ্র পারিবারিক মানবিকতা না, ক্ষুদ্র সামাজিক মানবিকতা না, শুদ্ধ ভৌগোলিক সীমার মানবিকতা না,
একেবারে বৈশ্বিক প্রেক্ষাপটে মানবিকতার চর্চা এই চুয়াডাঙ্গায় বসে একটা নিভৃতচারী কবি হাবিবুর রহমান তার কবিতায় মানবতার ডাক দিয়েছেন। সকল প্রকার ধর্মীয় গোঁড়ামির নাগপাশ ছিন্ন করে সকল মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক সহাবস্থানকে নিশ্চিত করবার জন্য তার এই কবিতা। তিনি লিখেছেন চুয়াডাঙ্গায় বসে, কিন্তু তার কবিতার আবেদন বিশ্বময়, বিশ্বজনীন। তাই বলতে হয়, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়। আজকে আপনি উপসাগরীয় যুদ্ধ দেখছেন, মনে হচ্ছে ইরান বা আমেরিকা এই করছে। আমরা যদি নগর পড়ে, আমরা কি তার থেকে রক্ষা পাবো? তার উত্তাপ থেকে কি আমরা রক্ষা পাচ্ছি? আমাদের দীর্ঘ লাইন ধরে তেল সংগ্রহ করা লাগছে। আজ থেকে 200-300 বছর আগে মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণকার দেবীকে পার করে দেওয়ার পরে ঈশ্বরী পাটনি বলেছিলেন যে দেবীর কাছে, দেবী বললেন, তুমি আমার কাছে কি চাও? তো দেবী মনে করেছিল মানুষ তো, তার তো চাহিদার শেষ নেই, সে সোনা দানা রূপা চাবে যাতে বৈষয়িক উন্নতি হয়, সে সাংসারিক জীবনে অনেক টাকার মালিক হয়। তখন সে প্রণাম করে বলেছিল, প্রণমিয়া পাটনি কহিছে জোড় হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো তিনি বলেছিলেন প্রণাম করে, আমি আর কিছু চাইনি, আমার সন্তান, এই সন্তান মানে কি শুধু সনাতন ধর্মাবলম্বী না, এই সন্তান মানে বিশ্ব সন্তান, তারা যেন দুধে ভাতে থাকে। একজন কবি একটা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্ব মানবতার মুক্তির কথা বলতে পারেন। একজন কবি একটি নির্দিষ্ট জায়গায় বসে বলতে পারেন, যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। এই কবি পারে এই পৃথিবীটাকে উল্টে দিতে। আপনি অনেক সুন্দর শব্দ চয়ন করেছেন, সুন্দর সুন্দর কথার মাধ্যমে মানবিকতার বাণী প্রচার করেছেন, সুন্দর সুন্দর কথার মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছেন। আপনি শরীয়তি, আপনি মারফতি, আপনি দেহতত্ত্ব, আপনি গুরুবাদ, আপনি ভক্তিবাদ, আপনি বাউলবাদ, সমস্ত দর্শনগুলোকে একত্রিত করে নিয়ে এসে আপনার কবিতায় সন্নিবেশ ঘটিয়েছেন এবং জীবন ও জগতের রহস্য উন্মোচনের চেষ্টা করেছেন। আরেকটি বই যেটি রচনা করেছেন আমাদের হুমায়ুন কবির ভাই, আঞ্চলিক ইতিহাস না, একেবারেই পারিবারিক ইতিহাস। ইতিহাস বলবো না, উনি যেহেতু একজন সচেতন পাঠক এবং লেখক কবি, উনি, আমরা যদি সব্যসাচী কবি বা লেখকের কথা বলি, তাহলে চুয়াডাঙ্গায় যে কজন সব্যসাচী কবি বা লেখক আছে, হুমায়ুন কবির ভাই তাদের ভিতরে একজন। তিনি কবিতা লেখেন, কবিতা পড়েন, কবিতা পাঠ করেন, কবিতার বিভিন্ন আঙ্গিকগত দিক, ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার, রূপক, উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প, নামকরণ, এগুলোর ব্যাপারে অত্যন্ত সচেতনভাবে তিনি বিষয়গুলোকে প্রয়োগ করেন। সেজন্য ওনার কবিতা আমার যেমন ভালো লাগে, উনি যে বইটা আমাকে দিয়েছিলেন, সম্মানিত সভাপতি ইকবাল আথার তাজ ভাই আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই গ্রন্থটার উপরে আলোচনা করবার জন্য। উনি একটা সুমহান পরিবারের ঐতিহ্যকে লালন করেন, বোয়ালমারি শাহ পরিবার। সেই শাহ পরিবারের সন্তান হিসাবে এই পরিবারের অবদানকে তিনি অমর বা অবিস্মরণীয় করে রাখার জন্য ইতিকথা লিখেছেন। তিনি যদি লিখতেন শাহ পরিবারের ইতিহাস, তাহলে অনেক সময় ইতিহাসের বিকৃতি ঘটে, ইতিহাসের অতিকথন হয়, ইতিহাসে অনেক নরোত্তম বীরুত্তম হয়ে যায়, নরাধম বীরুত্তম হয়ে যায়, আবার অনেক বীরুত্তম নরাধম হয়ে যায়। সেই জন্য তিনি অত্যন্ত সতর্কতার সাথে তিনি বইটির নামকরণ করেছেন ইতিকথা। অর্থাৎ এই পরিবারের জন্ম থেকে অদ্যাবধি পর্যন্ত এই পরিবারের যে বিভিন্ন দিক, এই পরিবারের উদ্ভব, এই পরিবারের উন্মেষ, এই পরিবারের বিকাশ, এই পরিবারের বর্তমান অবস্থান, এমন 33টি বিভাজনে বিভাগ করে তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। তার এই দৃষ্টি, তার অনুসন্ধানী দৃষ্টি শুধুমাত্র শাহ পরিবারের পুরুষদের প্রতি নিবদ্ধ থাকেনি। এই পরিবারে যে সমস্ত মেয়েরা রাধাবাড়ি করে, রান্নাবাড়ি করে, তাদেরকেও কে কোন অবস্থানে আছে, তাদের কি অবস্থান, সেটাকেও তিনি স্মরণ করেছেন। এই নারী জাতিরও যে, এই নারী গোষ্ঠীরও যে তাদের পরিবারে একটা সুমহান অবদান রয়েছে। যদিও তিনি রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উক্তি দিয়ে তার পরিবারে নারীদের অবস্থানটি ব্যাখ্যা করেছেন, যে শুরু হচ্ছে রান্না করে খাওয়া, আবার খাওয়ার পরে রান্না করা। এই নারীরা এই যে রান্নাঘরে তাদের যে গণ্ডিবদ্ধ জীবন, এই জীবনের মধ্য থেকেও তারা কিভাবে পারিবারিক চর্চায় পারিবারিক সদস্যদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছে, উৎফুল্ল করেছে, অনুপ্রাণিত করেছে,
তার প্রতিও তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। এই পরিবারের যারা পূর্বপুরুষ আছে, এই পরিবারের পূর্বপুরুষটা আদি পুরুষ, তিনি কিভাবে এই পরিবারকে নেতৃত্ব দিয়েছেন, তার পরবর্তী বংশধররা কিভাবে এই পরিবার তথা দেশের আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সে দিকটাও তিনি নির্দেশনা দান করেছেন। এই পরিবারের কাছারি ঘরও তার অনুসন্ধানী দৃষ্টি থেকে, পারিবারিক দৃষ্টি থেকে বাদ যায়নি। আমরা যেটাকে বৈঠকখানা বলি, যেটাকে আমরা কাছারি ঘর বলি, সেই কাছারি ঘরে তাদের যে পারিবারিক মিলনমেলা, সেটাও তিনি তোলা ধরার চেষ্টা করেছেন। বইটা তিনি উৎসর্গ করেছেন আহাদ আলীকে। আহাদ আলী তার পরিবারের একজন সদস্য। উৎসর্গপত্রে তিনি তার প্রতি কৃতজ্ঞতা স্মরণ করে এটা লিখেছেন এবং বলি যে ইতিহাস এবং ইতিকথার ভিতরে পার্থক্য আছে। আপনারা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাসের নাম জানবেন, শহরবাসের ইতিকথা, ইতির কথার পরের কথা, একটি পেরেকের উপাখ্যান। এই জাতীয় গ্রন্থ বা এই জাতীয় উপন্যাসে ইতিহাসের আদলে ইতিকথাকে প্রমাণ করতে হয়। ইতিহাস প্রামাণ্য, ইতিহাসকে প্রমাণ না করতে পারলে হয় না। মহান জ্ঞানী, সার্বভৌম জ্ঞানী অ্যারিস্টটল তাই বলেছিলেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল অ্যান্ড এ ম্যান হু ডাজ নট লিভ ইন সোসাইটি ইজ আইদার গড অর এ বেস্ট। মানুষ স্বভাবতই সামাজিক জীব, যে সমাজে বসবাস করে না, হয় সে পশু আর নয় সে দেবতা। অতএব পাশবিক বৃত্তি নয়, আমরা সমাজে বেঁচে থেকে পারিবারিক শিক্ষার মধ্য দিয়ে একটা পরিবার যে মহান ঐতিহ্যকে লালন করে একটি জেলায়, একটা অঞ্চলে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই ব্যক্তিগত দায়বদ্ধতাকে অবলম্বন করেই তিনি রচনা করেছেন বোয়ালমারী শাহ পরিবারের ইতিকথা। আপনার গ্রন্থের উত্তরোত্তর সাহিত্য সমৃদ্ধি কামনা করি। আপনার গদ্যের হাতটা ভালো, আপনার বর্ণনার স্টাইলটাও ভালো, তবে একটা জিনিস একটু মনে রাখবেন, বানানের ব্যাপারে একটু সতর্ক হবেন। আপনার পাঠোদ্ধার করার চেয়ে মানুষ বড় বেশি সুতমার্গ খোঁজে। একটা চুয়াডাঙ্গা সরকারি কলেজের একটা পত্রিকা সম্পাদনা করলাম, নাম দিলাম প্রতীতি। এতগুলো লেখা, এর ভিতরে একজন বলল এই যে ভাই এই বানানটা ভুল আছে। তার উচিত ছিল আগে এই বইটার কী কী ভালো দিক আছে সেটা বলার পরে দু একটা বানান ভুল আছে এটা না, মানুষের দৃষ্টিই যায় আগে ভুলের দিকে। যখন পিএইচডি করছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেমিনার উপস্থাপন করছি। সেমিনার উপস্থাপন মানে একটা রিমান্ডের কয়েদির মতো আর কি, রিমান্ডের মতো বসে থাকতে হয়। আর এক একজন যে আলোচনা করে, কান নাক মুখ লাল হয়ে যায়, ওনারা বুঝতে পারেন এ বেচারা যায় অবস্থা। কখন বলে যে এই সেমিনার নেওয়া যাবে না, এই কষ্ট, এই উৎকণ্ঠা, এই উদ্বিগ্নতার ভিতরে বুঝতে হয় যে আসলে বানানের ব্যাপারে খুব সচেতন হতে হয়। একটা প্রশ্নের উত্তর যখন ছাত্রছাত্রীরা রেখে খাতায়, প্রথমেই যখন তাকে 3-4টে বানান ভুল চোখে চলে আসে, তার লেখার মান যতই ভালো হোক না কেন, তখন মনে হয় তো একটু বানান সচেতন হতে পারলো না কেন। তো যে ভুলটা হয়েছে সেটা আমি বলবো আপনার না, সেটা হচ্ছে ছাপাখানার ভুল। তবে ছাপাখানার ভূত বলে নিজের ত্রুটিগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। আপনি পরবর্তী সংস্করণে আপনার বানানগুলো আরেকটু সচেতন হবেন। আপনার লেখার মান, আপনার লেখার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আজকের মতো আমার আলোচনা শেষ করছি। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদকে অসংখ্য ধন্যবাদ। আজকে মুন্সী আবু সাহিব আপনাদের সামনে যে কথা বলে, এর বীজ বপন হয়েছিল আজ থেকে প্রায় 10-15 বছর 16 বছর আগে। ইকবাল আতহার তাজ ভাইয়ের মাধ্যমেই আমি 7-8 বছর চাকরি করার পর একদিন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে এসেছিলাম। 8 বছর চাকরি করার পরে আমি মুন্সী আবু সাহিব বলে একজন ব্যক্তি আছি, এটা চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের মাধ্যমে জানান দেওয়া হয়েছিল। আমি এখনও সেই ক্ষুদ্র মানুষই আছি। তারপরেও মনে করি মাঝে মাঝে নিজের কথা কিছু বলি। বঙ্কিমচন্দ্রের ওই বিখ্যাত উক্তিটাকে মনে রেখে, পারিলে নিজের ঢোল নিজে বাজাইও, অন্য বাজাইলে ফাটিয়া যাইতে পারে। কখনো কখনো নিজেদের কথা বলতে হয়, সাহিত্য পরিষদের কথা বলতে হয়, প্রধান অতিথিদের কথা বলতে হয়, বিদগ্ধ অতিথিদের কথা বলতে হয়, না বললে বড় অকৃতজ্ঞ থেকে যায়। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ। আসসালামু আলাইকুম।